মানে এই সংস্কারের জনগণের পক্ষে মতামতকে আসলে অগ্রাহ্য করছে বিএনপি, এটি তো আসলে এটা ভুল ধারণা। আমি একটা উক্তি দিই, ধরেন প্লেটোর একটা বিখ্যাত উক্তি আছে, শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইন অনাবশ্যক, আবার শাসক যদি অত্যাচারী হয় তাহলে হচ্ছে আইন অনর্থক। এখন ধরেন আমি মানে হাইপোথেটিক্যালি বলি, ধরেন আপনি পৃথিবীর সবচেয়ে সেরা সংবিধানটা বাংলাদেশের জন্য রচনা করলেন, তার মানে কি বাংলাদেশ কালকে পৃথিবীর সেরা গণতান্ত্রিক দেশ হয়ে যাবে? তা তো হবে না। ধরেন পৃথিবীতে কোথাও কোনো সংবিধানে কি লেখা আছে যে মানে ফেসিস্ট তৈরি করতে হবে, একনায়তন্ত্র করতে হবে? কোথাও নাই। একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 1993-তে রাশিয়াতে পৃথিবীর অনেক বড় বড় কনস্টিটিউশন এক্সপার্টদেরকে নিয়ে এনে রাশিয়ার একটা সংবিধান লেখা হয়েছে, বিশাল খুব ভালো ভালো কথাবার্তা লেখা আছে ওখানে। সেখানে আজকে রাশিয়ার অবস্থা দেখেন। চীনের সংবিধান বাংলাদেশের চেয়ে ভালো, কিন্তু চীন তো একটা একনায়কতন্ত্র দেশ। তারপরে পৃথিবীতে এখনো পর্যন্ত 30-35 একনায়কতন্ত্র দেশ আছে। এখন ওনারা যেটা বলে যে সংবিধান মেনে হাসিনা সংবিধান মেনে ফেসিস্ট হয়ে গেছে, এই কারণে এই সংবিধান, এটা সমাধান আগেই ছিল, সমাধানটা আপনার বুঝতে পারেন নাই। সমাধানটা হচ্ছে ধরেন আপনি যদি এটা করতেন, ধরেন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে বেনিফিট অফ ডাউট আবার আপনাকে দিই, যদি আপনি বিপ্লব ধরে নিতেন যে সংবিধানটা ছুড়ে ফেলা দিলাম, আমরা রাষ্ট্রপতির কাছে শপথ দিতে যাবো না, ক্যান্টনমেন্টে যাবো না, আমি বলি শেষ করি। তারপর হচ্ছে ধরেন আপনি তো গেলেন না, হ্যাঁ, আপনি শহীদ মিনার শপথ নিতেন, স্মৃতিসৌধ সেটা জিতে দিল না বিএনপি, এই কথাও তো বলা না। এটা এগুলো আমরা আলোচনা করছি। আচ্ছা, সবার আগে ক্যান্টনমেন্টে কে গেছে? জামাতের আমির গেছে। সেনাপতি কে কখন কোন উপদেশটা ভাগ করবে, কে কি নিবে না নিবে, কে প্রধান উপদেশটা হবে, এই ধরনের আলাপ তো হয়েছে, তাই না? এখন এগুলা তো বলে এখন লাভ নাই। এন্ড ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার এই সংবিধানকে একেবারে পুতপবিত্র আমরা মনে করি না, এবং এটাকে মেনে যে সবকিছু হয় ব্যাপারটা এরকম না। সংকট যখন আসে তখন সংবিধানের কাছে দ্বারস্থ হতে হয়, এটাই নিয়ম। আমরা ধরেন মানে 106 রেফারেন্সটা কেন হয়েছে? কারণ তখন রাষ্ট্রের সব মানে হাসিনা তো কিছুই নাই তখন রাষ্ট্র, তখন এই কারণে একটা স্পেশাল রেফারেন্সের কারণে এভাবে গঠন করা হয়েছে। তখন আমরা এগুলোতে আসলে যেতে চাই না, মানে কোনটা ভালো কোনটা ইলিগেল, এগুলো আসলে কিছুটা কিছু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং লাগে। কারণ আমরা ধরেন জুলাই যে সনদটা, সেটা হচ্ছে কি আমাদের ঐক্যের প্রতিফলন বা ঐক্যের প্রতিচ্ছবি, তাই না? এখন সেখানে তো ধরেন এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে স্বাক্ষরিত জুলাই সনদ, আমি আবারও বলি স্বাক্ষরিত জুলাই সনদ, যেখানে 25টি রাজনৈতিক দল একসাথে সাইন করেছে, সেই স্বাক্ষরিত জুলাই সনদে যারা যারা স্বাক্ষর করেছে সেটা এখনো তো বাস্তবায়ন হয় না, কারণ এখন 133টা অধ্যাদেশ মানে পার্লামেন্টে ওঠে নেই। এখন এত আগে যদি আপনি মানে উনি শিবির ভাই যেরকম অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলতেছে, কন্ট্রাক্টের এটা সেটা এগুলোকে শুনতে ভালো লাগে, আবার যারা ওনাদের মতো সমর্থক দল ওনারাও এগুলো শুনতে খুব ভালো লাগবে, এই আমার প্রতিনিধি কথাটা বলতেছে। কিন্তু আলটিমেটলি ধরেন কিন্তু ডাক্তার রাখবে, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, মানে আপনি যে ন্যারেটিভটা দিচ্ছেন, আমি ন্যারেটিভ দিচ্ছি, আমি ফ্যাক্ট কথা বলতেছি, ফ্যাক্ট ধরেন, আমি ফ্যাক্ট বলতেছি। মানে যে ভাষায় ধরেন বিএনপি এখন কথা বলছে সরকারি দল, মানে সেটি কি আপনার নির্বাচনের আগে কি একই ভাষায় কথা বলা গেছে কিনা, মানে আমি কৌশলের জায়গা ছিল কিনা? রাজনীতি সবসময় একটা কৌশলের জায়গা। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে আপনি যদি দেখেন প্রথমে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে না, নানান আমি বলি এটা তো তার রাজনৈতিক কৌশল থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটি দলের এই ইন্ডিভিজুয়াল তার পলিসি থাকবে, রাজনৈতিক কৌশল থাকবে। কিন্তু এখানে একটা জিনিস আপনারা বারবার মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে ধরেন যখন গণভোটের প্রসঙ্গটি আসে, তখন সালাউদ্দিন সাহেব ফরেন সার্ভিস একাডেমিতে একটা কথা বলছিলেন যে দেখেন আমরা আসলে এই পৃথিবীতে কখনো তো এই সিস্টেমে প্যাকেজ আকারে বা এতগুলা জিনিস আমরা গণভোটে দিতে পারি না, বা এখন যেহেতু পার্লামেন্টও নাই, তো সুতরাং এটা আমরা কিভাবে যাই, আমরা বরং একটা কাজ করতে পারি, আমরা শুরুতেই একটা গণভোট করতে পারি যে জনগণ আসলে সংস্কার চায় কিনা। সংস্কার আমরাও চাই, কিন্তু আমরা তো পুরো বাংলাদেশ সবাইকে প্রতিনিধিত্ব করি না। কারণ এখানে আপনার ধরেন একটা সুন্দর একটা উদাহরণ সেট হয়ে গেছে অলরেডি আমাদের। ধরেন এই ঐক্যমত কমিশনের মিটিংয়ে সবচেয়ে বেশি লাফালাফি করছে এবি পার্টি, তার তো কোনো প্রতিনিধি পার্লামেন্টে নেই। সুতরাং সে যে তো লাফালাফি করছে, কোনো ভ্যালু নেই এখন, আছে কোনো ভ্যালু? আপনার আইনগত সাংবিধানিকভাবে কোনো কিছু কোনো ভ্যালু নেই এখন আপনার। সে এখন সারাদিন 24 ঘন্টা শাহবাগে বসে, পল্টনে বসে, মসজিদে বসে চিল্লালে কোনো লাভ হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে ধরেন তখন উনি প্রস্তাবটা দিয়েছিল এরকম যে আমরা প্রথমে এরকম একটা গণভোট করতে পারি, সেটা হচ্ছে জনগণ সংস্কার চায় কিনা। ওকে ফাইন, যদি এটাতে হ্যাঁ পাস করে, তখন সংবিধানে গিয়ে এই আলাপগুলো তো ধরেন এখন আপনার এই আইন, এগুলো তো আইন হয় নাই, এগুলো প্রত্যেকটা পার্লামেন্টে বিল আকারে পাস হতে হবে, তাই না? তো পাস হলে তখন হচ্ছে কি যেগুলো মৌলিক বিষয়ের সাথে কন্ট্রাডিক্টরি করে সেগুলো বিষয়ে তখন 142 অধীনে আমরা আরেকটা গণভোটে যেতে পারি। এটা একটা রাইট প্রসেস ছিল। তো এটা তখন আপনার এটা হয় নাই, এটাই প্রস্তাব দিয়েছিল, এটাই সবচেয়ে মানে যোগ্য সমাধান হতে পারতো, মানে সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হতে পারতো। কিন্তু তখন মানে এরা মনে করছে যে আমরা তো সরকারে চলে আসতেছি, হ্যাঁ, ওই ফেসবুক একটা ভাইব দেখে মনে হচ্ছে আমরা তো 2/3 পেয়ে যাচ্ছি, তখন এসে আমরা সবকিছু করে বললাম। আমি আরেকটা উদাহরণ আপনাকে দিই, ধরেন পৃথিবীতে কোনো কিছু তো নন চ্যালেঞ্জেবল না, সংবিধানে তো চ্যালেঞ্জেবল, মানে চ্যালেঞ্জেবল চেঞ্জেবল। এখন এখানে ধরেন ওনারা জুলাই সনদের অধীনে সবকিছু করে ফেললেন, ধরেন বিএনপি রাজ্য করে ফেললো, কিন্তু বিএনপি তো 2/3 আছে, তো বিএনপি যদি আবার এগুলো করে ফেলে তো আবার আমি ওই প্রশ্নটি তখন করেছিলাম, এটা আবার হতে পারে এটা। সুতরাং এখানে মূল বেসিক জায়গাটা আমাদের ঠিক করতে হবে, সেটা হচ্ছে ধরেন প্রত্যেকটা জিনিসের মারপ্যাচ আছে, এবং এই ইউনিস গভর্নমেন্ট আলী রিয়াজের ঐক্যমত কমিশন প্রত্যেকটা জায়গায় এমন ফাঁক ফোকর রেখে গেছে,
ধরেন এখানে খুব বেশি আপনার আমি বললাম সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, মানে একদম সাধারণ অদুমধু যদি রিড করে অনেক কিছু বাতিল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই কারণে আমি মনে করি যে এই যেখানে মূল জিনিসটা হচ্ছে কি একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার। একটা ছোট উদাহরণ আমাদের সাথে আছে, ধরেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি আইন, সেটার কিন্তু অনেকগুলা ধারা কিন্তু আমাদের কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে না, কিন্তু 97 পর থেকে আজকে 26 প্রায় 30 বছর কিন্তু খুব স্মুথলি চলে যাচ্ছে। এটা জিয়া রহমানের আমল থেকে শুরু হয়েছিল, হাসিনার আমলে পাশ হয়েছিল, বিএনপি এসে তো এটা চেঞ্জ করে নাই। সুতরাং এখানেও এমন কিছু করা দরকার, যেহেতু ফেসিবাদ পালিয়ে গেল, হাসিনার পতন হয়েছে, আধিপত্যবাদ পতন হয়ে গেছে, সমঝোতার ভিত্তিতে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, থাকা দরকার। তো এই জায়গাটা যদি আমরা ফোকাস করি তাহলে এই সংকটগুলো থাকে না। আমি বারবার আপনাকে বলি, বারবার বলেও যাব, সেটা হচ্ছে কি জাস্ট সমালোচনা করার জন্য সমালোচনা, জাস্ট মানে একটা কেওয়াজ তৈরি করার জন্য কেওয়াজ, জাস্ট একটা নৈরাজ্য তৈরি করার জন্য নৈরাজ্য, এছাড়া কিছুই না।